দেশে যদি কোনো পরিবর্তন না আসে, আপনার ছেলেরা ভালো ছাত্র হলেও কোনো কাজে আসবে না। দেশ পরিবর্তন আসতে কবে? আমার আমি 18 তারিখে স্পেস টাওয়ারে যাই। আমাকে সে বলে সে খুব চলছিল খেলাধুলাতে থাকে। আমি জানতাম খেলতে গেছে, ও আমাকে বলছে আমার ছিল আমার মানুষ আমি আজকে খেলে দেরিতে আসবো। আমার মানুষ বারবার বলতেছে বাবা ও তো বলছে খেয়ে আসবো। বাবার মাঝখানে আমার সাথে যোগাযোগ করছে। তো যখন রাবার বোর্ড খেয়েছে গ্যাস খেয়েছে, তারপর স্টেশনের ভিতরে যাওয়া অবস্থা করে এসে পরে বাসায় সবাই কিছু বলে না, গোসল করে ওরে আমাকে হাসতে হাসতে বলে আপু দাওয়া খেয়েছি, দাওয়া দিয়েছি, রাবার বোর্ড খেয়েছি, আমি কত দেখতে ছেলে বাবা তুই কোথায় আমাকে দেখো। তখন সে বড় বড় আওয়াজ করে কি কথা আমি তো মেহমানদের ব্যস্ত, আমি একদম খেয়াল করিনি। তারপরে আমিও চাইতাম ছাত্ররা জীবন আমি বলতাম আমার একজন বিয়ে দিলাম বাবার সাথে, আমি ও যে একা যা বলতাম তুমি যদি চাইতে আমাকে দিয়ে যাও। আমি অসুস্থ থেকে বেশি বলতাম আপনি দৌড় দিতে পারবেন না, সার্জারি হয়েছে না, আপনার শরীর খুলে যায় আপনি চাইতে হবে। বলতাম আমার চাইতে ইচ্ছা করে বাচ্চাগুলো কিন্তু পানি লেগে খাওয়ানো জন্য ওই বয়সে আমাকে কিন্তু গত 4 তারিখে আমাকে মানা করেছিল বাবা আজকে তুমি যাবা না, তুমি একটু বের হো, ভাইয়াকে বড় মানুষ ভাইয়া বুঝে ছোট মানুষ তুমি আজকে যাবা না, তুমি তো ভাইয়ার সাথে একসাথে যাবা। ও আমাকে কিচ্ছু বললো না, শুধু হাসলো। ওর বাবাও বললো বাবা তুমি তো একা জায়গায় কিছু পারবা না, তুমি ছোট মানুষ, তোমার যদি যেতে হয় আমি তো বাইরে কাজ শেষ করে আসি, আমি তোমার সাথে যাবো। ওর বাবা বললো আমিও বললাম হ্যাঁ আমরা দুইজন তোমার সাথে যাবো, যাইতে হলে আমার দেশ পরিবর্তন তুমি চাও আমি চাই, তোমার যদি কোনো বিপদ আসে আগে আমি কিচ্ছু বললো না। হাসতে হাসতে বাবারে বললো এটা টাকা দাও। ওর বাবা বললো কত আপু কত আর কয়টা টাকা দাও। আর আপু প্রথম 20 টাকা দিচ্ছিল, তারপর 10 টাকা দিচ্ছে। তারপর আমি বলছিলাম আপু আজকে বাইরে কাজ জানি হয় না, তখন নাফিস আমাকে বলে আমি একটু চাই না আপনি এমন করেন কেন। আমি বলছি বাবা আজকে আমার মন চাইতেছে না তুমি বাইরে যাও, কিন্তু আমার নাফিসকে আমি আর এসএসসি রেজাল্টের পরে খুব বুঝতো জানতো আমি খুব অল্প কিন্তু পারতাম না। আমার নাফিসকে আমি কোনোদিন পরে টিচার দিনে স্কুল করছি কোচিং করছি, জিপিএ 5 পেয়েছে, ভালো একটা রেজাল্ট করেছিল। রেজাল্টের পরে আমি আর কলেজে ভর্তি করে আমাকে একটা কথা বলতো আমার যে রেজাল্ট ছিল আমি ঢাকা কলেজ পেতাম, আমি বিজ্ঞান কলেজ পেতাম, একটা নৌবাহিনী কলেজ পেতাম। আমার আপুর তেমন পজিশনটা খারাপ, আমার আপুর তো অনেক টাকা লাগবে, ও টিউশন খোঁজ করে। আমি বলি না বাবা আমি তোমাকে তোমার ভাইয়াকে ইন্টারভিউ পাস করেছি, তোমাকে আমার কষ্ট হলো, তোমার এখন টিউশন লাগবে না, আমি তোমাকে 2টা টিউশনই বাদ করে দিই। আমি তোমাকে ইন্টারভিউ করতে কষ্ট হলো, আমরা লেখাপড়া করবো। তারপরে যখন বের হয়ে যায় আমি বাধা করাতে আমার নাফিস টিউশন প্রাইভেটে গেলে স্কুলে গেলে মসজিদে গেলে আমাকে 3 বার সালাম দিতে, সেখানে আমি না করার ফলে আওয়াজও করে না, আমাকে সালামও দেয়। তারপরে আমি ওরা বারবার ওর ফোনে ফোন দেওয়ার মতো ফোন ছিল না, আমার ফোন দেওয়া ওকে দিয়ে রাখলাম আর আমি নোটে টেক্সট। ওরা বারবার ওকে ফোন দেয় না পাওয়াতে আমাকে বলে তোমার ছেলে তো ফোন করে না। তখন আমার খেয়াল নাই, আমি ভাবতেছি যে নাফিস বাইরে গেলে 1/2 ঘন্টা ভিতরে চলে আসে, কেন আসতেছে না আল্লাহ। আমি খালি হাঁটতেছি এবং সোজা পশ্চিমার বুকে হাঁটতেছি, এরকম করতে করতে আমার নামাজের টাইম চলে যাচ্ছে। ওরে দেখলাম আমার ফোনটা ওর রুমে, ও যে ফোনটা ইউজ করে ফোনটা ওর সাথে সাথে ওরা আবার ফোন দিলাম যে তোমার ছিল ফোন তো ওর বিক্রি করে তো ফোন নেই, ও ঘড়িটা চাবি হতো না, ওর ব্যাগটা সব কিছু টেকে। তারপর আমার তো খারাপ লাগতেছিল, আমার একটু খারাপ লাগতেছিল, ও একটা কোচিংয়ে গেলে আসতে একটু দেরি হয়, তখন এখনো কেন আসতেছে। এরকম করতে করতে আমি নামাজে যাই প্রায় 40 বেজে যায়, 2টা ঘড়িতে দেখছেন তাড়াতাড়ি নামাজে গেলাম। আমি খরচ শেষ করার আগে 2টা পর 5 আসছে আমার পিছনে আমাকে পড়তে। তারপরে ঠিক 3টায় আমি ফোনটা রিসিভ করি, আমার ছেলে আমাকে সালাম করে হ্যালো আম্মু আমি তো হাঁটতে বের হয়েছিলাম আপনি তো বলে বের হয়নি, আমি তো আন্দোলনে শুনছি। বাবা তুমি কোথায় আন্দোলনে গেছো? আম্মু আমরা বন্ধুরা বের হয়েছি, ওদের এক দাবির মিছিল পেয়েছি, আমরা বাস করতেছি।
বাবু তুমি আশা করো, আমার খুব খারাপ লাগতেছে, তোমার আব্বু রাগ করবে, তোমার আব্বু বলছিল তোমাকে নিয়ে যাবে। আমার কথা উপরান্ত থেকে আমার নাফিস বলে, হ্যাঁ আব্বু আশা করতেছে, আব্বু আশা করতেছে। এটাই ছিল নাফিসের সাথে আমার শেষ কথা। তারপরে দেখো ওরা যাইতে চাইছিল শাহবাগ হয়ে, আমি তো কিছু বলতে পারতেছি না, তারপরে একটু বলি। শাহবাগ হওয়ার পর ভবনের দিকে যেতেছিল, তারপরে অনেক মায়ের করেছে, তো ছোট একটা মানুষ বাবার কাছে 30 টাকা দিয়ে একটু পতাকা কিনেছে। পতাকাটা হাতে বাঁধা হয়েছে, আইডিটা ওর পকেটে, ওর বন্ধুরা চালাকি করে ওরা আইডিটা ঝোলায়নি, ও পতাকাটাও পাচ্ছে, আইডিটাও চলেছে। আমার নাভি চালার মধ্যে সুন্দর মুদ্রা সুন্দর ছিল, এর মধ্যে অনেক লম্বা ছিল, হাতগুলোতে এমন লাগছে, আপনারা ছবিটাতে খেয়াল করে দেখে, এত ছোট একটা মানুষ এত মায়ের দেওয়া হয়েছে। ওর ডাক্তার, ও সবসময় নামাজ পড়তো, ছোট থেকে আমি আমার গাছতলা মসজিদের সামনে আমার বাসা, আমি ওদেরকে নিয়ে মসজিদে ওরা পিচ্ছি ছিল, তার একটু বড় হয়েছে, ওরা আমার ডাবিদের কোনো ছোট থেকে রোজা গেছে নামাজ দিচ্ছে। আমার এই ছেলেটাকে এত বড় মারলো, তারপরে খুব বড় গুলিতে করলো। আমি খালি আল্লাহকে ডাকতেছি, কেন আমার নাফিসে কোনো আসে না। তারপরে আমার আল্লাহ হয়তো অশেষ করে পেট করে ফেলে দেবে, তো আমার নাম ছিল লম্বা নামই ছিল বাবার। আল্লাহকে আমি ডাকতেছি, এর যে কিশোরা নুরু ভাইয়ের দেখে না, নুরু ভাইয়ের কিশোর দেশে আমার নাবিদের সাথে কেউ ছিল না যে ধরবে, ওকে তো হয়েছে কিছুতে অনেক রক্ত মরতেছে, ছবিগুলো আছে। একজন অফিসার লেভেলের নুরু ভাই বলছে, আমি তার ছিল না, বলতেছে পরে নেই বাইসে আছে, আরো 2টা গুলি পর। রিক্সাওয়ালা বলছে অনেক বয়কে দেওয়া যাবে, তো রিক্সা পুরাই দেওয়া হবে না, তো পায়ে গুলি করে হবে। তারপরে রিক্সাওয়ালা অনেক কষ্ট আল্লাহ পর্যন্ত দেওয়া হয়, তখন আমার নাতিস রিক্সার রোডটা ধরে আছে। কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরা কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বোন, কেউ ওকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। আমার নাতিসকে কেউ হসপিটালে ঢুকতে দেওয়ানি। তো আমার এখনো নামাজে গেলে যখন মনে হয় বাবা আমার নাতিস পড়ে আছে জীবিত অবস্থায়, কিরকম লাগছিল। আমি মোনাজাতে গেলে আমি ঠিক থাকতে পারি না, আমার মনে আসে আমার নাতিটা তো ছোট একটা বাচ্চা, সমস্যার শেষ কথাতে বলছে হাসিতে আসা করে আমার নাতিসের বেড়ে ওঠে, এতটা নিঃশ্বাসতা ওর সাথে হয়েছে। একটা ছোট্ট মানুষ, আর কোনো বংশ হয়েছিল না। এক দফা একটা মেয়েও গেছিল দেশের পরিবর্তন আনতে, তবে আমার অনেক কষ্টের মাঝেও আমার দেশ পরিবর্তন আসছে। হয়তো আমার নাফিসকে আল্লাহর অশেষ রহমতে, আমার নাফিসের ছোটবেলা নামাজ পড়তো, আমিও 5 ওয়াক্ত আল্লাহর কাছে হাজিরা দেন চাই। আমার আল্লাহ ডাকের কারণে আমার নাফিসকে পাইছি কয়টা কি বলতে পারি না, তবে আমরা পাইছি। স্টুডেন্ট ছিলেন, যার সুবাদে আমার নাতিদের লাশটা অনেক কষ্টে আমরা দিতে পারছি, তাহলে 2 জায়গায় আটকে দিছিল। ওগুলো তো আমি এত কিছু বলতে পারি না। যখন আমাকে বর্গের দেখানো হয়েছে রাত করে, এগুলো আমি জানি না। ওর আব্বার সাথে আমি অনেক কিছু দেখছি, ওই ঢাকা শহরে অনেক জায়গায় ঘুরছি, আমি টাইম টেবিল কিছু করতে পারবো না। কিন্তু হসপিটালের বর্গে যখন আমার ছোট ভাইয়ের বউ আমাকে দেখালো, আমি বারবার বলতেছিলাম, তখন আমার বিশ্বাস ছিল। ওর আব্বু যখন বর্গে যায় লাশ দেখে, আমি শুধু বলতেছিলাম তুমি এখানে আসো কেন, কত সাহস আছে। আমার সম্পূর্ণ ধারণা ছিল আমার নাতিজ আমাকে আজকে চালাতে চাইলে আমাকে না বলে আমার নাতিজ চাইতে পারে না। আমার খাটলাতে আমার নাতিজকে না দেখা পর্যন্ত আমার মনে আসে না আমার নাতিজ চলে গেছে না ফেরত আসে, কারণ আমার নাতিজ আমাকে না বলে 1 মিনিট জন্য বেড়ে উঠতো না আমাকে সালাম না দিয়ে।
তো আমার বড় ছেলে শাহিদের স্টুডেন্ট ছিল বিদায় ওরা আপনি দেওয়া আবার ইয়ারা ছেড়ে দিচ্ছে পুলিশে আটকেছে দুইজনে ওরা আবার হেল্প করছে ও আবার বলছে যে আমি শাহিদ তো কি করবো আমি আমার রাফিজের মতো গত 4 তারিখে যত শহীদ দিছে সবারই বিচার আসলে হওয়া দরকার। আমি স্যার সলিমুল্লাহ স্যার আপনার কাছে আসতে চাই এই জায়গায় এই যে অবিশ্বাস চলছে সরকারকে আমরা যে ছবিটা দেখেছি রিক্সায় করে একটা বিষয় অভিজ্ঞতা নিয়ে হচ্ছে আবার জিনিসটা বলতে এখনো মনে নেই আরো এরকম একটা রাজনৈতিক আচ্ছা ঠিক আছে আমি আয় করছি হচ্ছে ওকে যখন আমরা হসপিটাল থেকে আনি ও কিন্তু পতাকাটা রিক্সাতে আছে রিক্সাটা চলছে ও কিন্তু পতাকা ব্যবহার করে নাই ওকে হসপিটাল থেকে আসার সময় বলেছিল পতাকাটা চেয়েছিল পতাকা পাইনি সরাসরি হসপিটাল থেকে সরকারি হসপিটাল এটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ওনারা আরো বলছো আমাদের কাছ থেকে টাকা চেয়েছিল মোটামুটি আমার ছেলে 10 টাকার বিনিময়ে আমার এটাই আমি যতদিন বেঁচে থাকি ছেলে হারানোর যন্ত্রণাটা আছে আমার ছোট ছোটদের পতাকা ভালোবাসতো ওর যখন 2.5 বছর পতাকা হাত মাথা থেকে পড়ে গেছিল আমি খেয়াল করিনি ওকে আমার পতাকা এটা দিতে হয়েছে তারপরে ওকে বাদ খাওয়াইতে হয়েছে পতাকা ভালো বিষয় রয়েছে দেশ কিন্তু আমার বড় ছিল ওর রাস্তা যখন রিসিভ করে পতাকাটা চাইছে ওনারা আমাদেরকে পতাকাটা দেননি পতাকাটা দেননি আরো টাকা হয়তো কত টাকা দিচ্ছে ওই দিনের খবর আমি কিছুই বলতে পারি না তারপরে যে পর্যন্ত আমার সঙ্গে লাশ ঘর রাখিছে আগে আগে অনেক কিছু দিয়েছে তারপরে আমার কিছু কিন্তু আমার দাবিদের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো যে গুলি করলো ওদেরকে আরো গুলি করতে চায় এই প্রশাসনরা তো আমাদের মতো সাধারণ মানুষের টাকাই বেঁচে থাকে আমাদের মতো সাধারণ মানুষের টাকা থেকে ওদের খাবে আজকেও কিন্তু পরে ওদেরকে প্রোটেক্ট দিচ্ছে রাস্তায় যখন ওদেরকে দেখি মনে হয় ওদেরকে যে কামড়ে ধরে স্যার এই বিষয় রাজনৈতিক